তো আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগতম। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। স্যার ছবিটা কিসের? নিশ্চয়ই ওখানে সবাই গিয়েছি। এখানে যে ছবিটা দিয়েছি সেটা সেই জায়গাটাতে আমরা অনেকে গিয়েছি। কিসের ছবি স্যার? সাগর পার। সাগর পার। এটা হচ্ছে মূলত কক্সবাজার সি বিচের একটা ছবি। কক্সবাজার সবাই গেছি না? স্যার আমি যাই না তো। আচ্ছা, এখনো মিস করতেছো, আশা করি ভবিষ্যতে চলে যাবে। আচ্ছা, কক্সবাজার যারা গেছো ওখানকার পানিতে নিশ্চয়ই সাঁতার টাতার কাটছো। সাঁতার না কাটলে তো ওখানে যাওয়ার কোনো মানেই হয় না। কাটছো যারা গেছো? আচ্ছা, ওখানকার পানি কি কখনো মুখে গেছে? ওখানকার পানিগুলা, ঢেউয়ের পানি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেমন লাগছে পানিগুলা? লবণাক্ত স্যার। হ্যাঁ, লবণাক্ত স্যার। লবণাক্ত। আচ্ছা, ওইগুলো খেলে আবার সমস্যা হয়, যদি মুখে ঢুকে চলে যায় সমস্যা হয়। আচ্ছা, তাহলে এই যে লোনা পানি, এই লোনা পানিকে কিন্তু আমরা একটা নাম বলতে পারি, একটা নামে ডাকতে পারি। তাকে বলতে পারবে এই নামটা কি? আচ্ছা, এটা যদি না বুঝি তাহলে আমি আরেকটু বলি যে আমি ধরি এখন গরম পড়তেছে, বাসায় গিয়ে শরবত খেলাম, এই শরবতটাকে আমরা কি নামে ডাকতে পারি? মানে রাসায়নিক ভাষা এটাই কি বলতে পারি? দ্রবণ। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে লোনা পানি বলছি বা শরবত বলছি সেগুলো হচ্ছে মূলত একটা দ্রবণ। তাই আমরা আজকে ক্লাসে মূলত দ্রবণ নিয়ে জানবো। তো দ্রবণ নিয়ে সেই 6 থেকে আমরা পড়ে এসেছি দ্রবণ কিভাবে তৈরি করা হয় এবং দ্রবণ তৈরিতে কি কি লাগে। তো এখানে একটা ছবিও তোমরা দেখতে পাচ্ছ, যে আমি যে একটু আগে সাগরের পানি কথা বললাম, লোনা পানি, তার এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে লবণ আছে, পানি আছে, তারা লবণের সাথে পানি মিশিয়ে একটা দ্রবণ তৈরি করছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে দ্রবণটা তৈরি করলো, এই দ্রবণ তৈরিতে যেই দুইটা উপাদানকে আমরা ব্যবহার করছি, এই দুইটা উপাদান দুইটা ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কি কি স্যার, নামগুলো কি জানি? দ্রবণ তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার করি আমরা, যদিও দ্রব্য দ্রাবক। ভেরি গুড, তাহলে এখানে যদি ইংরেজি নামটা দেওয়া আছে, এগুলোর নাম হচ্ছে দ্রব এবং দ্রাবক। আচ্ছা, তাহলে এই যে দুইটা উপাদান আমি নিচ্ছি, পানি এবং লবণ, এদের মধ্যে দ্রবকে বা দ্রাবককে বলতে পারবে? কে পারে দেখি? দ্রব লবণ। দ্রব হচ্ছে দ্রাবক লবণ। এখনো কনফিউশনটা রয়ে গেছে আমাদের। ছোটবেলা থেকে ভালো করে পড়ে আসলে তো সমস্যাটা হতো না। তাহলে দ্রব হচ্ছে কি? লবণ। লবণ হচ্ছে লবণ হ্যাঁ, আর আচ্ছা, দ্রাব হচ্ছে দ্রাবক পানি। হচ্ছে পানি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে পদার্থটা দ্রবীভূত হয়, যে পদার্থটাকে দ্রবীভূত করা হয় সেই হচ্ছে কি? দ্রবক। তো এই পদার্থটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে। দ্রব বলতে যে শুধু যে লবণ হবে তা নয়, দ্রবগুলো কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে। আর দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে। যেমন আমরা সাধারণত দ্রাবক হিসেবে পানিকেই ব্যবহার করি, কারণ দেখা যায় বেশিরভাগ যৌগকেই পানি দ্রবীভূত করে রাখতে পারে, সেজন্য পানি একটি সার্বজনীন দ্রাবক বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দ্রব এবং দ্রাবকের পরিচয় জেনে নিলাম। দ্রব এবং দ্রাবককে আমরা অন্যভাবেও বলতে পারি যে দ্রবণের মধ্যে যে পদার্থটার পরিমাণ কম থাকে সেটাই হচ্ছে মূলত দ্রব, এবং যার পরিমাণ বেশি থাকে সেই হচ্ছে দ্রাবক। এবং দ্রব দ্রাবক দুইটা মিলে যে মিশ্রণটা তৈরি করবে সেই মিশ্রণটাকে আমরা বলবো দ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে স্যার, সব ধরনের মিশ্রণই কি দ্রবণ হবে? যেমন ধরি আমি বালি পানি মিশাই দিলাম, এটা কি দ্রবণ বলতে পারবো? না স্যার। না স্যার। কেন না স্যার? স্যার, ওখানে তো আমি দ্রবণ নিছি, দ্রাবক নিছি। বালি নিচে যাবে স্যার, মিশবে না। মিশবে না। দ্রবণ তো নাই। আচ্ছা, মিশবে না। হ্যাঁ, দেখো যেটা বলছো সেটা ঠিক আছে, যে বালিগুলো পানিতে মিশবে না। তো না মিশার কারণে পানিটা কিরকম দেখা যাবে স্যার? ওদের মিশ্রণটা কিরকম হবে? ঘোলা না? জি স্যার। ঘোলা। যদি এরকম কোনো ঘোলা মিশ্রণ তৈরি করে, ঘোলাটে কোনো মিশ্রণ তৈরি করে, তখন সেই মিশ্রণটাকে আমরা দ্রবণ বলতে পারবো না। ওটা হচ্ছে শুধুমাত্র একটা মিশ্রণ। বুঝছি? তাহলে সব ধরনের মিশ্রণই কিন্তু দ্রবণ নয়। যখন একাধিক উপাদান মিলে একটা স্বচ্ছ মিশ্রণ তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো দ্রবণ।
তাহলে আমাদের আজকের ক্লাসটাতে আলোচনা বিষয়বস্তু হচ্ছে মূলত এই ধরনের দ্রবণ এবং দ্রাব্যতা নিয়ে। তাহলে আজকের ক্লাস শেষে তোমরা দ্রবণের শ্রেণী বিভাগ, দ্রাব্যতা এবং দ্রাব্যতা সম্পর্কিত যে সকল আমাদের ছোটখাটো গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শিখতে পারবে। তাহলে এখন আসি আমরা শুরুতেই দ্রবণ কি। তাহলে একটু আগে একটা কথা বলেছিলাম, যদি আমরা দুই বা ততোধিক পদার্থ নিয়ে বা রাসায়নিক উপাদান নিয়ে মিশিয়ে দিই, মিশ্রণের পরে যদি একটা আমরা স্বচ্ছ এবং সমসত্ব মিশ্রণ পাই। আচ্ছা স্যার, এখানে দুইটা শব্দ আছে, স্বচ্ছ এবং সমসত্ব। এই স্বচ্ছ এবং সমসত্ব মিশ্রণকে আমরা সমসত্ব বলছি মানে কি দ্রবণ। স্বচ্ছ মানে তো বুঝছি স্যার, যে যেমন ধরে আমি কাঁচের স্যার? গ্লাসের ওইটা মধ্যে সমসত্ব। পানি। স্যার হ্যাঁ, সমসত্ব। আচ্ছা, তা সমসত্ব, সম মানে সমান আর সত্য মানে হচ্ছে অবস্থা বা ভৌত অবস্থা, অর্থাৎ সবগুলো উপাদানের ভৌত অবস্থা একই হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরি আমি গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে মনে করি চিনি নিলাম, লবণ নিলাম, পানি দিলাম, তাহলে নাড়ার পরে সবগুলো আমি কি ওই যে মিশ্রণটা হবে সেইখানে কি লবণ চিনি আলাদা অস্তিত্ব বুঝতে পারবো? না স্যার। আলাদা অস্তিত্ব বুঝতে পারবো না। তো সবগুলো মিলে একটা তরল মিশ্রণ তৈরি করে ফেলবে। তাহলে সবগুলো মিলে যে একই অবস্থায় চলে আসছে, একই ভৌত অবস্থায় চলে আসছে, এটাকে বলা হচ্ছে সমসত্ব অবস্থা। সমসত্ব মানে সমান ভৌত অবস্থা, একই অবস্থায় চলে আসছে সবগুলো। তাহলে এই ধরনের সমসত্ব মিশ্রণকে আমরা বলবো দ্রবণ। সংজ্ঞাটা কি বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এই যে দ্রবণ বললাম আমরা, এই দ্রবণের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। দ্রবণগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়। আমাদের এখনকার পার্টটা যেহেতু দ্রবণ নিয়ে, সেজন্য আমাদেরকে এই শ্রেণী বিভাগগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে দ্রবণকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, আর একটা ভাগের নাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণের শ্রেণী বিভাগ হচ্ছে স্যার কয়টা? তিনটা, অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত। এখন এই যে, হ্যাঁ স্যার বলেন। অতিরিক্ত এটা কি স্যার? হ্যাঁ স্যার, আসতেছি, ধীরে ধীরে আসতেছি। তাহলে অসম্পৃক্ত, যেহেতু এখন সকালবেলা, আমি একটু বোঝার সুবিধার্থে আমাদের একটু উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ কেমিস্ট্রির পরিবর্তে। তো এখন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি, সবারই খিদে লাগছে। এখন তোমাদের যে বয়স, সে বয়সে তোমাদের চাহিদা হচ্ছে মোটামুটি, আমি ধরে নিলাম যে তোমাদের যেহেতু এখন সবাই ফিট থাকতে চায়, তোমাদের চাহিদা হচ্ছে 2টা পরোটা। ঠিক আছে, এখন সকালবেলা কিচেনে গেছো অথবা ডাইনিং রুমে গেছো, ডাইনিং রুমে যাওয়ার পরে তোমাকে পরোটা দিয়েছে একটা। তার মানে তোমার খিদেটা কি পুরোপুরি মিটবে কিনা? মিটবে না। না স্যার। মিটবে না। তাহলে তোমার খিদে পুরোপুরি না মিটার কারণে তুমি আরো একটা পরোটা চাইবা। তার মানে তোমাকে যদি আরেকটা পরোটা দেওয়া হয়, তুমি সেটাকে গ্রহণ করতে পারবা, কারণ তোমার শরীরের চাহিদাটা হচ্ছে কি 2টা পরোটার। কথাটাই বুঝছি? জি স্যার। তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো তোমার অসম্পৃক্ত অবস্থা। অর্থাৎ তুমি যতটা খেতে পারতা ততটা তোমাকে দেওয়া হয় নাই, তুমি আরো কিছু খেতে পারবা। এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত অবস্থা। আর সম্পৃক্ত অবস্থা হচ্ছে তোমার 2টা পরোটার চাহিদা ছিল, আমি তোমাকে 2টা পরোটা দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার সম্পৃক্ত অবস্থা। কারণ এই 2টা পরোটা খাওয়ার পরে তোমার খিদেটা পুরোপুরি মিটে গেছে। তোমাকে যদি অতিরিক্ত করে এখন আবার দিই, একটু মেহমানদারি করতে গিয়ে তোমাকে ধর আমি আরেকটা পরোটা বাড়াই দিলাম, তুমি কি ওটা খাবা? খেতে পারবা কিনা? না স্যার। না স্যার, জোর করলে খেয়ে ফেলবো। না স্যার, তাহলে যে বলবো যে যদি যেহেতু শরীরের চাহিদা হচ্ছে কি 2টা পরোটা, সেজন্য 2টা পরোটা দেওয়া হলে খিদেটা পুরোপুরি মিটে যাবে, সেজন্য আর নিতে পারবো না, শরীর আর নিতে পারবে না। তাহলে এটা হচ্ছে আমার সম্পৃক্ত অবস্থা। তাহলে অসম্পৃক্ত অবস্থায় দ্রব যোগ করা যায়, কিছু দ্রব যোগ করা যায়, কিন্তু সম্পৃক্ত অবস্থায় দ্রব যোগ করা যাবে না। যাই না। ঠিক আছে স্যার। আর অতিপৃক্ত অবস্থা মানে, যেমন ধরি বাসায় মেহমান গেলে নিশ্চিত আমরা গুনে গুনে দিই না, যে মেহমান কয়টা খেতে পারবে, গুনে গুনে দিই, একটু বেশি দিই। যেমন তাহলে মনে করি মেহমান খেতে পারবে 2টা পরোটা, আমি তাকে দিলাম 3টা বা 4টা পরোটা, তখন দেখা যায় সে 2টা পরোটা খায় আর বাকিগুলো কি করে? রেখে দেয়। জি স্যার, ওই বাকিটা নাকি ভদ্রতা স্বরূপ রেখে দেয়। ঠিক আছে, যা দিবে সবটা খেয়ে ফেলে না, ভদ্রতা হিসেবে কিছুটা রেখে দেয়। তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে তার অতিপৃক্ত অবস্থা। বুঝছি স্যার? অতিপৃক্ত মানে এটাকে আমরা একটু এভাবে বলতে পারি যে অতিরিক্ত, অর্থাৎ যতটা গ্রহণ করতে পারতো তার চেয়ে একটু অতিরিক্ত হয়ে গেছে। ঠিক আছে, অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে ওই যে ভদ্রতা স্বরূপ যেভাবে আমরা কিছু খাবার প্লেটের মধ্যে রেখে দিই, তেমনি ভাবে এক্ষেত্রে আমরা দেখবো যে দ্রবণগুলোর মধ্যে যখন আমরা
অতিরিক্ত পরিমাণে দ্রব দিব তখন এই দ্রবগুলো পাত্রের তলায় পড়ে তলায় থাকবে। জমা হবে। জি স্যার, এটাকে বলা হচ্ছে তার অতিরিক্ত অবস্থা। তাহলে এই তিনটা সংজ্ঞা কি বুঝছি? অসম্পৃক্ত, জি স্যার। সম্পৃক্ত বা অতিপৃক্ত। তাহলে দ্রবণের ক্ষেত্রে আমি তো উদাহরণ দিয়েছি তোমাদের খিদে দিয়ে। এখন যদি স্যার আমি স্পিকার বন্ধ করতে বলেন স্যার, আওয়াজ আসছে। আচ্ছা, তোমরা তো মিউট করে রাখার কথা, এতদিন ধরে ক্লাস করতেছি। আচ্ছা, আমি মিউট করে দিলাম। ওকে, তাহলে দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রবণগুলোকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যে দ্রবণে অতিরিক্ত পরিমাণ দ্রবণ যোগ করা যায় সেটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। এখানে হচ্ছে কি অতিরিক্ত পরিমাণ দ্রবণ যোগ করা যাবে না, এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। আর যদি অতিরিক্ত পরিমাণ দিয়ে দেওয়া হয় তাহলে অতিপৃক্ত তো হচ্ছে মূলত সম্পৃক্তের পরের অবস্থা, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণ দিলে তখন সেগুলো তলায় পড়ে থাকবে, এটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা। ওকে স্যার, তাহলে এখন আমাদের এই তিন ধরনের দ্রবণের কথা জানতে হবে এই পার্টটা পড়ার জন্য। তাহলে এখানে দেখো আমি একজন লোকের কিছু কাজ দেখিয়েছি যে সে একটা দ্রবণ তৈরি করার চেষ্টা করতেছে, তোমরা বাসায় করতে পারো। যেমন ধরো তোমার যদি এখন পিপাসা পাই, মানে তোমার টার্গেট হচ্ছে কি শরবত বানাবে তুমি, তো শরবত বানানোর সময় তুমি 1 গ্লাস পানি নিলা, সে 1 গ্লাস পানির মধ্যে তুমি চিনি মিশাচ্ছ 1 চামচ 2 চামচ 3 চামচ, এভাবে মিশাতে মিশাতে মিশাও, নাড়লে সেই চিনিগুলো দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে কি তুমি চিনি মেশানোর পরে চিনিগুলো আর পানিতে দ্রবীভূত হচ্ছে না। তার মানে ওই আমরা বলতে পারি ওই পানিগুলো এখন সম্পৃক্ত হয়ে গেছে, অর্থাৎ সর্বোচ্চ যতটুকু চিনিকে দ্রবীভূত করে রাখতে পারতো ততটুকু চিনি দ্রবীভূত হয়ে গেছে। এখন বাড়তি দেওয়ার কারণে বাড়তিগুলো কোথায় পড়ে গেছে? তলায়। নিচে তলা নিচে পড়ে তাহলে গেছে। এখানে সম্পৃক্ত দ্রবণ তৈরির একটা প্রসেস দেখানো হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি সম্পৃক্ত অবস্থা এবং অতিপৃক্ত, এগুলো বোঝার জন্য। তোমাদেরকে একটু আগে যেটা পড়ালাম বা বোঝানোর চেষ্টা করছে সেটা দিয়ে একটা কাজ দেখি তোমরা পারো কিনা। আমি তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি যে 100 মিলিলিটার পানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণকে দ্রবীভূত করে রাখতে পারে। আবারও বলছি, 100 মিলিলিটার পানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণকে দ্রবীভূত করতে পারে। তাহলে আমি তোমাকে এখন এখানে যে দুইটা ছবি দেখালাম এই দুইটা ছবি দেখে বলতে হবে যে এইখানে যে দুইটা দ্রবণ তৈরি করা হয়েছে সেই দ্রবণ দুইটা কোন ধরনের। তোমাদের কাজ এটা। প্রথমটা কোন ধরনের দ্রবণ দেখো তো? সম্পৃক্ত। কোনটা স্যার একটু ক্লিয়ারলি বলেন। প্রথমটা স্যার। প্রথমটা স্যার কি? প্রথমটা অসম্পৃক্ত। ভেরি গুড, তাহলে প্রথমটা হচ্ছে অসম্পৃক্ত, কারণ সে 36 গ্রামকে দ্রবীভূত করতে পারতো, এখন 36 গ্রাম না দিয়ে তার চেয়ে কম পরিমাণ দিছি, এজন্য এটা হচ্ছে জি কি স্যার। অসম্পৃক্ত। এরপরটা অসম্পৃক্ত। এটা স্যার সম্পৃক্ত। আত্মসিক্ত। একটু দেখেন স্যার। না স্যার, এটা স্যার 3 নম্বর, এটা না 3 নম্বর অতিরিক্ত। অতিরিক্ত। ভেরি গুড, তাহলে আমরা দেখি এখন ঠিক আছে কিনা, যেগুলো বললাম সেগুলো ঠিক আছে কিনা। তাহলে প্রথমটা হচ্ছে অসম্পৃক্ত এবং এরপরটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা। অতিপৃক্ত। তাহলে আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত বা অতিপৃক্ত এগুলো আশা করি বলতে পারবো। ওকে স্যার, তাহলে এরপরে আসা যাক আমাদের নতুন টপিকস দ্রাব্যতা। তো দ্রাব্যতা আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই, দ্রাব্যতা হচ্ছে মূলত দ্রবীভূত হওয়ার ক্ষমতা, অর্থাৎ কি পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারবে সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে দ্রাব্যতা। এখন যদি একটু বইয়ের ভাষায় যাই, বইয়ের ভাষা সংজ্ঞাটা দেখো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব, 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে আমরা বলবো ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। মূলত আমরা দ্রাব্যতার ক্ষেত্রে 3টা সংজ্ঞা পড়বো, 3টা সংজ্ঞার মধ্যে এটা হচ্ছে একটা সংজ্ঞা। এটাকে যদি একটু সহজ ভাষায় বলতে চাই তাহলে বলবো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক, তার মানে 100 গ্রাম পানি, এই 100 গ্রাম পানিকে আমরা সম্পৃক্ত করব। 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে গিয়ে যত গ্রাম দ্রব যোগ করতে হবে সেটাকে বলবো ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। বুঝছি স্যার? 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে গিয়ে যত গ্রাম দ্রব যোগ করতে হবে সেটাকে বলবো তার দ্রাব্যতা। তবে এখানে তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে, আমাদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা বলতে হবে। তাহলে এটা গেল দ্রাব্যতা। এখন দ্রাব্যতার ইংরেজি নামটা হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি, তো সলিউবিলিটি থেকে দ্রাব্যতাকে আমরা প্রকাশ করব এস দিয়ে। তা দ্রাব্যতাকে এস দিয়ে প্রকাশ করব এবং দ্রাব্যতার যে
গাণিতিক রূপটা হচ্ছে এরকম যে দ্রাব্যতা S = হচ্ছে দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর। এক্ষেত্রে ভরের একক আমরা জানি সাধারণত কি হয়, গ্রাম। আমরা তো এখানে নিশ্চয়ই কেজি দ্রব যোগ করব না, কেজি দ্রব বা কেজি দ্রাবক যোগ করব না, সেজন্য এক্ষেত্রে আমরা গ্রাম হিসাব করব, যে দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর, এগুলো দুইটাকে আমরা গ্রামে প্রকাশ করব। গ্রামে প্রকাশ করে তার সঙ্গে 100 গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই সূত্রটা কোত্থেকে আসছে? যদি আমরা একটু খেয়াল করি, একটু বোর্ডের দিকে খেয়াল করি, বোর্ড দেখা যাচ্ছে কিনা দেখো, দেখা যায়? জি স্যার, জি স্যার। আচ্ছা, একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমরা বোর্ডের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমি দিচ্ছি যে স্মল m গ্রাম পরিমাণ যে কোনো একটা দ্রব আমি একটা দ্রাবকের মধ্যে অর্থাৎ পানির মধ্যে যোগ করতেছি। পানির মধ্যে যোগ করার পরে যে দ্রবণটা তৈরি হবে, সেই দ্রবণের বেলায় যদি ভরটা ক্যাপিটাল M গ্রাম হয়, অর্থাৎ দ্রবের ভর এবং দ্রাবকের ভর দুইটা যোগ করার পরে আমরা যে দ্রবণটা পাবো, সে দ্রবণের ভর যদি ক্যাপিটাল M গ্রাম হয়, তাহলে স্যার এখন আমাকে বলতে হবে যে দ্রাবকের ভর কত এখানে, অর্থাৎ পানির ভর কত। মোট বল থেকে দাবকের ভর বিয়োগ করলে ভেরি গুড। তাহলে আমরা জানি যে দ্রব এবং দ্রাবক দুইটার ভরকে যোগ করলে আমরা দ্রবণের ভর পাই। তাহলে যেহেতু এখন আমরা দ্রবের ভর দিছি, দ্রবণের ভর দিছি, তাহলে দ্রাবকের ভর কত হবে? দ্রবণ বিয়োগ দ্রবক। বুঝছি? জি স্যার। বুঝছি কিনা? জি আচ্ছা স্যার। তাহলে এইভাবে কি লেখা যায় যে দ্রবক যোগ দ্রাবক দুইটা মিলে হচ্ছে দ্রবণ। তাহলে আমি দ্রবের ভর নিয়েছি স্মল m গ্রাম, দ্রবণের ভর নিয়েছি ক্যাপিটাল M গ্রাম। তাহলে দ্রাবকের ভরটা হবে দ্রাবক সমান ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম। তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে এর পরেরটা দেখো, আমার সংজ্ঞাটাতে কি ছিল? দ্রাব্যতার সংজ্ঞাটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখছো যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে হবে। 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব নিতে হবে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, একটু যদি এভাবে লিখি দেখো, তাহলে m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে, m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে m গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগবে m মাইনাস m ইনটু 100 এত গ্রাম। স্যার ওই সাইডেরটা স্যার দেখতেছি। আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব লাগে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তাই আমরা বলতে পারি যে স্যার দেখতেছি না, ওই সাইডে গেছে স্যার লেখা m ইনটু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এটা কি বুঝছে কিনা দেখেন তো স্যার একটু। স্যার যদি এই ইয়াটাতে সমস্যা থাকে বলতে পারেন, মানে সূত্রটা কোথায় আসে সেটা দেখাচ্ছি। আমার দ্রাবকের পরিমাণ ছিল ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম। তাহলে এই এত গ্রাম দ্রাবককে যদি আমরা সম্পৃক্ত করতে চাই, তাহলে আমাদের দ্রব লাগবে স্মল m। হ্যাঁ স্যার, বুঝছি এটা। স্যার আমি জি স্যার। কথা বুঝি নাই, তাহলে দ্রাব্যতার এই সূত্রটা বুঝছি কোথেকে আসছে। স্যার পারবো এখানে স্যার? ক্যাপিটাল এম কি? স্যার ক্যাপিটাল এম কার মান? সরি, দ্রবণ। হ্যাঁ ক্যাপিটাল M টা হচ্ছে স্যার দ্রবণের মান, ক্যাপিটাল এম দ্রবণ। আর এমটা এমটা স্মল m টা হচ্ছে দ্রবণ। দ্রাবকের। ধরো তোমার চিনি মিশাচ্ছ, চিনিটা হচ্ছে স্মল m, আর শরবত যেটা, শরবতটা হচ্ছে ক্যাপিটাল M। তাহলে পানি কতটুকু? ক্যাপিটাল M মাইনাস স্মল m। বুঝছি স্যার? জি স্যার। ওকে স্যার, তাহলে এই সূত্রটা আশা করি বুঝে গেছি। তাহলে দ্রাব্যতা S ইকুয়ালস টু হচ্ছে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100, যেখানে S টা হচ্ছে দ্রাব্যতা, এটা হচ্ছে দ্রাবকের ভর, এবং স্মল m টা হচ্ছে দ্রবের ভর। আশা করি এটা বুঝছি।
জি স্যার। ওকে স্যার, জি স্যার। তাহলে এই সূত্র দিয়ে আমাদেরকে কিছু ম্যাথ করতে হবে। তাহলে দ্রাব্যতার পরে এখন আসা যাক, মনে করি আমাকে প্রশ্ন দিয়েছে এটা, তো স্যার 20°C তাপমাত্রায় পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। আমি যে তোমাদেরকে একটু আগে একটা তথ্য দিয়েছিলাম যে পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? এটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে আমাদের। তাহলে দেখো, মনে করো তোমাকে এখানে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলাম, এখানে 100 মিলিলিটার পানি দিলাম, তাহলে আমি বলতে পারি যে এই 36 গ্রাম লবণ দ্বারা এই 100 মিলিলিটার পানি সম্পৃক্ত হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো 36 গ্রাম পানি 100 মিলিলিটার, 36 গ্রাম লবণ 100 মিলিলিটার পানিতে যোগ করার পরে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে দ্রাব্যতার সংখ্যাটা বা এই কথাটার মানে আমরা এভাবে বলতে পারি যে 20°C তাপমাত্রায় 100 মিলিলিটার পানিকে সম্পৃক্ত করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। কথা স্যার একটু মিলিয়ে দেখি, যদি না বুঝে থাকি তাহলে প্রশ্ন করতে পারো। স্যার আরেকবার একটু বলেন স্যার। এই যে স্যার একটু ছবিটা কি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে? জি স্যার। স্যার এখানে ছবিটা দিয়ে কি বুঝতেছো এটা বলো, ছবি যেটা দিয়েছে সেটা দিয়ে। ছবিটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে না যে 36 গ্রাম লবণকে 100 মিলিলিটার পানিকে সম্পৃক্ত, 100 মিলিলিটার পানিতে যোগ করছে, যে 100 মিলিলিটার পানিতে 36 গ্রাম লবণকে যোগ করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 100 মিলিলিটার 20°C তাপমাত্রায় 100 মিলিলিটার পানিকে সম্পৃক্ত করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। বুঝছি? জি স্যার। জি স্যার। এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে পারে, তাহলে অ্যাসেস নিয়ে রাখতে পারো বা পরবর্তীতে দেখে নিও রেকর্ড থেকে। এখন আসা যাক গাণিতিক সমস্যা। যেমন স্ক্রিনের মধ্যে একটা গাণিতিক সমস্যা তোমরা দেখতে পাচ্ছ, লেখাটা কি পড়া যাচ্ছে? ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে লেখা? ওকে জি স্যার, স্যার। তাহলে জি আমরা স্যার। দেখতে পাচ্ছি যে 25°C তাপমাত্রায়, তোমরা মনে রাখবে যে দ্রাব্যতার ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা উল্লেখ করা থাকে। তাপমাত্রাটা যদিও আমাদের সূত্রের মধ্যে ব্যবহার করতে হবে না, কিন্তু এটা উল্লেখ করতে হবে। তাহলে 25°C তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে 25 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। তাহলে ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত আমাকে হিসাব করতে হবে। তাহলে এখন আমাদেরকে কি কি দেওয়া আছে স্যার? আমি যদিও করে দিব, কিন্তু কি কি দেওয়া আছে দেখো তো। তাপমাত্রাটা যদিও বলছে এটা লাগবে না, আমাদের ব্যবহার করতে হবে না। এখন কি কি দেওয়া আছে স্যার এখান থেকে একটু বলো তো, তথ্য কি কি দেওয়া আছে? পটাশ দ্রব্য দেওয়া আছে। দ্রব্য আচ্ছা, আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা কি ছিল স্যার? এই যে সূত্রটা ছিল S equals to small স্যার m into দ্রবণের 100। ভর আর দ্রব্যের ভর দেয়। আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আমাদের এখানে দ্রবণের ভর অর্থাৎ ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে এবং 25 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, তার মানে দ্রবের ভর দেওয়া আছে, তার মানে স্মল এম এবং ক্যাপিটাল এম এদের মান দেওয়া আছে, বলছে দ্রাব্যতা নির্ণয় করতে। এগুলো আমাদের এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে দিতে পারে। তো এটার সমাধানটা করে দিচ্ছি, যারা পারবে না তাদের জন্য সমাধানটা করে দিচ্ছি। এক্ষেত্রে দেখো বোর্ড যদি দেখা যায়, দেওয়া আছে দ্রবের ভর স্মল m ইকুয়ালস টু হচ্ছে 25 গ্রাম, দ্রবণের ভর ক্যাপিটাল M ইকুয়ালস টু হচ্ছে 150 গ্রাম। সুতরাং দ্রাব্যতা S ইকুয়ালস টু small m স্যার into একটা সেলের উপরে 100 জয়েন হতে পারতেছেন divided স্যার। by capital M minus small m, 25 into 100 divided by 150 minus 25। এখানে রেজাল্ট করে দেখো কত আসে।
2500 কে 125 দিয়ে ভাগ। 2500 কত আসে স্যার? 20 20। জি ওকে স্যার, স্যার তাহলে 20 এখানে দ্রাব্যতা আসবে 20। এখন এক্ষেত্রে স্যার একটু প্রশ্ন আছে, এখানে দ্রাব্যতার একক কি হবে কে বলতে পারে দেখি? এটা আমি টেকনিক্যালি এড়াই গেছি তোমাদের থেকে জিজ্ঞেস করার জন্য। দ্রাব্যতার একক কি হবে স্যার এখানে? স্যার ম্যাথটা- মোলারিটি। আচ্ছা, স্যার মৌলার ম্যাথটা কি তোলা হয়েছে? জি না স্যার স্যার বুঝছি এটা। জি স্যার আচ্ছা, তাহলে আমি সামনে আসি বোর্ডের সামনে। আচ্ছা, এখানে কিন্তু আমি দ্রাব্যতার এককটা দিই নাই স্যার, স্কিপ করে গেছি তোমাদের থেকে জানার জন্য। যেখানে এককটা আমরা কি বসাবো কে বলতে পারে দেখি? মোলারিটি। স্যার Molarity, স্যার। মোল মোলারিটি। মোলারিটি? না স্যার, আমরা তো এখানে কোনো mm মোলার কথা তো বলি নাই স্যার। কোথাও কি তাহলে মোল গ্রাম? বলছি? তাও স্যার স্যার গ্রাম 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 স্যার কিছু বুঝবে না। কিছু বসবে না কে বলছে? ইস্তেহাক ইশতিয়াক বলছে কিছু বসবে না। কেন ইশতিয়াক বলো, কিছু বসবে না কেন? খালি দেখলে ভালো স্যার আমার লাগে। থেকে লাগছে কিছু বুঝবে না। জানতে হবে তোমার, তুমি আমার থেকে লাগছে বলতে হবে। স্যার হ্যাঁ, খালি উত্তরটা দেখলে হচ্ছে- ভালো দেখায়। না স্যার, এখানে কারণ উত্তরটা হচ্ছে কিছু বসবে না, এটা ঠিক আছে, কিন্তু কেন বসবে না সেটা তো জানতে হবে। আচ্ছা, এখানে এই পদ্ধতিতে আমরা দ্রাব্যতার স্যার- কোনো, হ্যাঁ গ্রামের জন্য স্যার একটু বলেন আবার, আমি বুঝি নাই। তো স্যার সবার একক তো মনে হয় গ্রামে, তো এগুলো সব কাটা যাবে না। ভেরি গুড। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের দ্রবের ভর এবং দ্রাবকের ভর দুইটাই কি এককে আছে স্যার? গ্রাম এককে না? গ্রামে তাহলে এখানে জি স্যার এখান থেকে এটা বিয়োগ করলো গ্রাম, এটাও গ্রাম, তাহলে গ্রাম গ্রাম বাদ, তাহলে গ্রাম বাদ গেলে শহরে চলে আসবে ওরা, গ্রাম বাদ, ঠিক আছে? তাহলে দুইটা জি, স্যার। গ্রাম একক বাদ যাওয়ার পরে আমরা কোনো একক পাবো না এখানে, ঠিক আছে? তো আমরা জানি অনুপাতের ক্ষেত্রে সাধারণত একক থাকে না, তাহলে একই জাতীয় দুটো রাশির অনুপাত বলে এখানে কোনো একক থাকবে না। তো আমরা পরবর্তীতে দ্রাব্যতার আরো যে সংখ্যাগুলো পড়বো সেখানে দেখবো যে একক আমরা পাচ্ছি গ্রাম পার লিটার, মোল পার লিটার, এই ধরনের আরো কিছু একক পাবো। তবে এই পদ্ধতিতে আমাদের দ্রাব্যতার কোনো একক থাকবে না। মনে থাকবে স্যার, যখন দুইটা গ্রাম এককে থাকবে তখন গ্রাম বাদ যাবে, গ্রাম বাদ গেলে কোনো একক থাকবে না এখানে। তো আশা করি এই ম্যাথটা পারবো। কারো কি সমস্যা আছে এই ম্যাথটাতে? না স্যার ওকে স্যার, তাহলে আরেকটাতে যাই দেখি এটা পারো কিনা। এটা মনে হয় একটু বড়, আজকে সময় হবে না মনে হয়। আচ্ছা দেখি, তাও তোমরা প্রশ্নটা নিয়ে রাখো, আমি আগামীকাল করে দিব আর কি, আজকে যেহেতু সময় প্রায় শেষ, আর 2 মিনিট আছে, এটা এখন সম্ভব হবে না মনে হয়। তোমরা প্রশ্নটা নিয়ে রাখো, চেষ্টা করিও পারো কিনা। 2 নাম্বার যে প্রশ্নটা দিয়েছি সেটা পারো স্যার কিনা। রসায়ন স্যার কখন দিবেন স্যার? স্যার ভিডিওটা দিন স্যার। কি দিব স্যার? রসায়নে কি দিব? স্যার পরীক্ষা দিছে এটার রেজাল্ট পরীক্ষা নিছেন যে ওইটা রেজাল্ট দিব স্যার, এখনো চেক করতে পারি না তো সবগুলো, অনেকগুলো খাতা না, 2 সেকশন, চেক করতে পারি না, চেক করা হলে তো দিয়ে দিব গ্রুপে। স্যার এমসিকিউ এমসিকিউ কি আছে? এমসিকিউ রেজাল্ট পাই গেছো না তোমরা? ওকে স্যার, স্যার, তাহলে পাইনি। না স্যার ফাইনাল স্যার রেজাল্ট পাইনি। আচ্ছা স্যার, তাহলে এটা রেকর্ড থেকে বাইরে রাখি, এই ধরনের অফ ট্র্যাকের কথাগুলো রেকর্ড থেকে বাইরে থাক।